ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি ক্লাস অফ দ্বিতীয় ইনস্টিটিউট। আজকে আমাদের এই নিউ সেশনের অনলাইন ক্লাসের প্রথম ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের যে নিউ সিলেবাস প্যাটার্ন, সেই নিউ সিলেবাস প্যাটার্ন সম্বন্ধে আমরা একটু জেনে নিতে চলেছি। তো কেমিস্ট্রি ক্লাসের প্রথমেই যেটা বলি যে আমাদের যে সিলেবাস প্যাটার্ন, আমাদের এখনকার এই সেমিস্টার প্যাটার্নে তোমরা জানো 11-12 এই দুটো ক্লাসকে 4টে সেমিস্টারে ডিভাইড করা হয়েছে। ক্লাস 11-এর ক্ষেত্রে সেম 1 সেম 2 এবং ক্লাস 12-এর ক্ষেত্রে সেম 3 সেম 4 এইভাবে ভাগটা করা হয়েছে, যার মধ্যে অলরেডি তোমরা সেম 3 যারা ক্লাস 12-এ রানিং স্টুডেন্ট তারা সেম 3 দিয়ে এসছো। নেক্সট তোমাদের যে পরীক্ষাটা আসতে চলেছে সেটা হচ্ছে সেম 4-এর পরীক্ষা। তো সেম 3 এখনো পর্যন্ত তোমাদের কাছে যেটা ছিল যে সেম 3 ছিল এমসিকিউ টাইপ। এবার সেম 4-এর ক্ষেত্রে কিন্তু এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জায়গাটা খুব কম বা নেই বললেই প্রায় চলে, যদি না ব্রড কোশ্চেনের মধ্যে ভাগ করে করে শর্ট কোশ্চেন কিছু আসে। আদারওয়াইজ আমাদের এই সেম 4-এ যা কিছু থাকবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে থাকবে, অর্থাৎ প্রপারলি লিখতে হবে জিনিসগুলোকে। তো সেইখানে আমাদের যে টপিকগুলো আমাদের কেমিস্ট্রিতে কভার করতে হবে, সবার ফার্স্ট হচ্ছে আমাদের করতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি। সবার ফার্স্ট আমাদের করতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে কি কি আমাদের রয়েছে তার আগে বলে দিই, ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট থেকে আমাদের কত মার্কস থাকবে। ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট থেকে আমাদের টোটাল মার্কস ক্যারি হবে হচ্ছে 5। এর মধ্যে 2 মার্কসের কোশ্চেন কিছু থাকতে পারে, 3 মার্কসের কোশ্চেন কিছু থাকতে পারে, 2-3 মিলিয়েও থাকতে পারে। ক্যাশ। তো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে প্রথম যেটা আসছে আমাদের সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন কি? জারণ বিজারণ বিক্রিয়া, যেটা ছোটবেলায় পড়েছো তোমরা। তারপর হচ্ছে এর বিভিন্ন কন্ডাক্টেন্স। এবার ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক্যালি দুটো পার্ট। একটা পার্ট আমরা আগের সিলেবাস প্যাটার্ন অনুযায়ী যদি ধরে নিই তাহলে আয়নিক ইকুইলিব্রিয়ামে কিছুটা আর কি একে টাচ দেওয়া হতো। আর আরেকটা পার্ট ছিল ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা টোটাল এই জারণ বিজারণ, ক্যাথোড অ্যানোড রিয়াকশন, তারপর ইলেকট্রোলাইটিক সলিউশন, তার কন্ডাক্টেন্স, এই সমস্ত কিছু নিয়ে। এইখানেও সেই কন্ডাক্টেন্সের পার্টটাই আমাদের মেইনলি ফোকাস করার জায়গা। এবং সেইখানে আমাদের আরো কিছু টার্ম সম্বন্ধে এখানে জানতে হবে, যেমন স্পেসিফিক কন্ডাক্টিভিটি কি, মোলার কন্ডাক্টিভিটি কি, এই কন্ডাক্টিভিটির কি করে চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, টেম্পারেচারের রেসপেক্টে এর কি চেঞ্জ হয়, প্রেসারের রেসপেক্টে এর কি চেঞ্জ হয়, এগুলো আমরা একটু দেখে নেবো এখানে। আর কিছু লজ আমাদের পড়তে হবে, যেমন কোলরাসেস ল। ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে আমাদের কিছু লজ পড়তে হবে, যেমন ফ্যারাডেস ল। ওকে। আর আর আমাদের যেটা পড়তে হবে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এটাকে আমাদের ফোকাস করতে হবে। এবং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মধ্যে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাস 12 রিলেটেড যত এক্সাম আছে, এন্ট্রান্স এক্সাম আছে, সমস্ত ক্ষেত্রেই সেটা হচ্ছে নানস্ট ইকুয়েশন এবং তার অ্যাপ্লিকেশন। আরেকটা জায়গা আছে যেটা আমাদের থার্মোডাইনামিক্সের সাথে ইলেকট্রোকেমিস্ট্রিকে আর কি মিলিয়ে দেয়, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি এবং এই যে ইএমএফ, যে কোনো একটা সেলের ইএমএফ চেঞ্জ বা নানস্ট ইকুয়েশন যাই বলি না কেন, তাদের মধ্যে যে রিলেশনটা, সেটা এই টপিকগুলো এখানে আমাদের কভার আপ করতে হবে। সেকেন্ড ইউনিট যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। এই দুটো টপিক, ইলেকট্রোকেমিস্ট্রি হোক আর কেমিক্যাল কাইনেটিক্স হোক, এই দুটোই আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে আমাদের প্রথমে কি দেখতে হবে, আমাদের পড়তে হবে এখানে রেট অফ রিয়াকশন, কোনো একটা বিক্রিয়ার গতি এবং সেই সম্বন্ধীয় যে আমাদের সমীকরণগুলো আছে বা নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা এখানে দেখব। দ্বিতীয়, যেসব ফ্যাক্টর এফেক্ট করে রেটকে, যেমন কনসেন্ট্রেশন হতে পারে, টেম্পারেচার হতে পারে, ক্যাটালিস্ট হতে পারে, সেগুলোর কি কি এফেক্ট রয়েছে, কিভাবে সেগুলো এফেক্ট করে, সেটা দেখব। তারপর আমরা যেটা জানবো বিক্রিয়ার ক্রম, অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, আণবিকতা, এই সম্বন্ধে আমাদের একটু ধারণা এখানে ক্লিয়ার করতে হবে। নেক্সট, আমরা এই যে বিক্রিয়ার বিভিন্ন গতি পড়ছি, এই বিক্রিয়াগুলির মধ্যে আমাদের শূন্য ক্রমের বিক্রিয়া কোনটা আছে এবং প্রথম ক্রমের বিক্রিয়া কোনটা আছে, এবং সেই শূন্য ক্রমের বিক্রিয়া এবং প্রথম ক্রমের বিক্রিয়ার যাবতীয় যা সমীকরণ, অর্থাৎ অবকল সমীকরণ হোক, সমাকল সমীকরণ হোক, এবং
তার থেকে তার বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করা, এই সমস্ত কিছু এবং রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেমস অবশ্যই এগুলো এখানে আমাদের দেখতে হবে। তারপর আসছে আমাদের যেটা কোয়ালিশন থিওরি। কোয়ালিশন থিওরি সেটার একটা এলিমেন্টারি আইডিয়া আমাদের এখানে দেওয়া হবে। এখানে কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আমাদের পড়ার দরকার নেই, কারণ এখানে মেনশন করেই দেওয়া আছে সিলেবাসের মধ্যে নো ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট। আমাদের এলিমেন্টারি আইডিয়াটা কোয়ালিশন থিওরি কি, কোয়ালিশন থিওরি কিভাবে আমাদের বিক্রিয়ার এই যাবতীয় যে গতি বা বিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটাকে আমাদের জাস্টিফাই করে বা সেটাকে আমাদের বোঝাতে পারে, সেটাই আমাদের এখানে মেইনলি ফোকাস করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড আরহেনিয়াস ইকুয়েশন। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় মাঝে মধ্যেই প্রশ্ন আসেই। কেমিক্যাল কাইনেটিক্সের এই পার্টটা এতটুকুই আগের সিলেবাসে ছিল, কিন্তু এবার নতুন সিলেবাসে এর সাথে অ্যাডিশন কি হচ্ছে, ক্যাটালিস্টের পার্টটা। দেখো ক্যাটালিস্টের একটা এফেক্ট আমাদের কিন্তু কেমিক্যাল রিয়াকশনের উপরে থাকে, সেটা তোমরা ছোট থেকেই জানো যে ক্যাটালিস্ট কি করে বা অনুঘটক যে কোনো বিক্রিয়ার গতিকে আর কি বাড়িয়ে দেয় এবং বিক্রিয়াটাকে স্পিড আপ করে তাড়াতাড়ি ঘটাতে চায়। সেই ক্যাটালিস্ট কয় রকমের হয়, সেই ক্যাটালিস্ট কি কি ভাবে কাজ করে, এই সমস্ত কিছুই আমাদের এখানে পড়তে হবে এই ক্যাটালিস্টের শ্রেণীবিভাগ হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস। আর একটা জিনিস, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে আমরা যেগুলোকে জানি, যেগুলো এনজাইম, সেই এনজাইম সে কিভাবে ক্যাটালিসিসে কাজটা করে সেইটাও আমাদের এখানে পড়তে হবে। দেখো এই চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে, 7 মার্কস। তার মানে 5 আর 7 টোটাল 12 মার্কস কিন্তু আমাদের এখানে কভার আপ হয়ে যাচ্ছে। যেখানে আমাদের এক্সাম কত হবে, এক্সাম হবে ফুল মার্কস 35-এ। 35-এর মধ্যে 12 মার্কস কিন্তু এই দুটো চ্যাপ্টার কভার করবে। তার মানে এই দুটো চ্যাপ্টার কিন্তু সেই রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসবো ইনঅর্গানিক পার্টে। এতক্ষণ অবধি যে দুটো বললাম সেই দুটো হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। এইবার আমরা আসবো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টের মধ্যে প্রথমে কি পড়ছি, ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট। ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট থেকে আগের সিলেবাস প্যাটার্ন অনুযায়ী খুব কম কোশ্চেন ছিল, কিন্তু এইখানে কিন্তু আমাদের মার্কস কিন্তু অনেক বেশি আছে। 6 মার্কসের কোশ্চেন এখানে আসবে, মানে 6 মার্কস মানে অ্যাজ এ হোল 6 মার্কস নয়, সেটা ভাগ ভাগ করে আসতে পারে বা 2-3 এই হিসাবে টোটাল আমাদের 6 মার্কসের আমাদের ওয়েটেজ এই চ্যাপ্টারের থেকে দেওয়া আছে। এবার ডি অ্যান্ড এ ব্লকের ক্ষেত্রে আমাদের কি, প্রথম হচ্ছে ডি ব্লক। পিরিয়ডিক টেবিলে ডি ব্লক কোথায় রয়েছে, ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন কি, এর যে আমরা যে বিভিন্ন রকমের যে প্রপার্টিস, বিশেষ করে আমাদের ফার্স্ট রো ট্রানজিশন এলিমেন্টের, সবগুলো দরকার নেই, ফার্স্ট রো ট্রানজিশন এলিমেন্ট যেটা আমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত রয়েছে, সেই জায়গাটা তাদের যে ট্রেন্ডগুলো বিভিন্ন, বিশেষ করে মেটালিক অ্যান্ড আয়নিক রেডাই, আয়নাইজেশন এনথালপি, অক্সিডেশন স্টেট, কালার, ক্যাটালাইটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি, এগুলো আমাদের এখানে বেশি করে ফোকাস করতে হবে। আর যে দুটো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু রিয়াকশন, তাদের প্রিপারেশন, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। নেক্সট এই চ্যাপ্টারের মধ্যে বা এই ইউনিটের মধ্যে আমাদের আসছে হচ্ছে ল্যান্থানয়েডস এন্ড অ্যাক্টিনয়েডস। এই পার্টটা তো আমাদের ডি ব্লকের জন্য গেল। আর এই ল্যান্থানয়েডস এন্ড অ্যাক্টিনয়েডস এটাকে আমরা বলছি এফ ব্লক এলিমেন্ট। এখান থেকে আমাদের কি কি ফোকাস করতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন তো আছে, বিশেষ করে অক্সিডেশন স্টেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ ল্যান্থানাইড কন্ট্রাকশন অ্যান্ড ইট কনসিকুয়েন্সেস। এই কনসিকুয়েন্সেস থেকে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন হয়, ঠিক আছে। মানে এই ল্যান্থানাইড কন্ট্রাকশনের যে এফেক্টগুলো, ল্যান্থানাইড কন্ট্রাকশন অ্যাজ এ হোল তো সংজ্ঞা লিখে দেওয়ার অনেকে মুখস্থ করে লিখে দেবে, কিন্তু তার যে এফেক্টগুলো, সেই এফেক্টগুলো এখানে ফোকাস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যানাদার ওয়ান টপিক ইজ অ্যাক্টিনাইডস। এখান থেকে খুব বেশি কিছু আগেও আসতো না, নতুন এক্সাম প্যাটার্নেও আশা করা যায় যে খুব বেশি কিছু আসবে না, কিন্তু এখানে তাও আমাদের ফোকাস করতে হবে কোন জায়গাটা, বিশেষ করে অক্সিডেশন স্টেটগুলো এবং ল্যান্থানাইডস অ্যাক্টিনয়েডস এর একটা কম্পারেটিভ স্টাডি, বা যেটাকে আমরা বলতে পারি কম্পারিজন, ল্যান্থানাইডস এর ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিনাইডস এর ক্ষেত্রে কি হয়, কারণ বোথ এই দুটোই কিন্তু আমাদের এফ ব্লক এলিমেন্টের মধ্যেই পড়ে। নেক্সট ওয়ান, ইনঅর্গানিক কেমিস্ট্রির আরেকটা পার্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি বর্তমান সময়কালে ইনঅর্গানিক কেমিস্ট্রি রিলেটেড যত কাজকর্ম হয়, মানে হায়ার স্টাডিজ বা রিসার্চ হোক, যাই হোক, সমস্ত কিছু কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের উপর বেস করে করা হয়। এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে মেটাল আয়নটা,
সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডি ব্লক এলিমেন্ট কোনো একটা থাকে। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কি কি দেখতে হবে? সবার ফার্স্ট এর ইন্ট্রোডাকশন পার্ট আছে, এখানে মেটাল কি, কোঅর্ডিনেশন এন্টিটি কি, কোঅর্ডিনেশন স্পেয়ার অফ ফার্স্ট অ্যাট্রাকশন, সেকেন্ড অ্যাট্রাকশন, হোয়াট ইজ লিগ্যান্ড, লিগ্যান্ড কি, এবং তার সাথে সাথে তার যে বিভিন্ন আরো আমাদের কিছু সংজ্ঞা টাইপের থাকে সেগুলো আমাদের এখানে ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে এদের ক্লাসিফিকেশন এবং লিগ্যান্ডের ক্লাসিফিকেশন, বিশেষ করে বেসড অন ডেন্টিসিটি, যে ডেন্টিসিটি কি এবং ফিল্ড ইন্টেন্সিটি, কোনটা উইক ফিল্ড কমপ্লেক্স, কোনটা স্ট্রং ফিল্ড কমপ্লেক্স, কোনটা হাই স্পিন কমপ্লেক্স, কোনটা লো স্পিন কমপ্লেক্স, এই সমস্ত কিছু। কোঅর্ডিনেশন নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্নার্স থিওরি, কালার, ম্যাগনেটিক প্রপার্টি। কালার এবং ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আরেকটা হচ্ছে শেপ, যেটা আমরা ভ্যালেন্স বন্ড থিওরি বা যেটা দিয়ে আর করি আমরা সাধারণত, সেটা দিয়ে আমরা শেপ বার করব। নেক্সট ওয়ান, আরেকটা ইম্পর্টেন্ট টপিক কি আছে আমাদের এখানে? আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার। আমরা দেখো এতদিন অবধি হয়তো বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা জানো আইইউপিএসসি নোমেনক্লেচার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা করে থাকি, কিন্তু আইইউপিএসসি নোমেনক্লেচার কিন্তু ইনঅর্গানিক কমপ্লেক্সের ক্ষেত্রেও হয়, এবং তার যে রুলস, সেই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, কমপ্লেক্সের নাম মানে স্ট্রাকচার দিয়ে দেবে, মানে ফর্মুলাটা দিয়ে দেবে, দিয়ে হয়তো তার নোমেনক্লেচার চাইবে, অথবা নাম দিয়ে তার ফর্মুলা লিখতে দিতে পারে। আচ্ছা, ইএন রুল, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, যেটা আর কি সেটা। নেক্সট হচ্ছে বন্ডিং, এই যে যেটা আমরা বলছিলাম যে ভিভিটি দিয়ে, এবং সিএফটি। সিএফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিস্টাল ফিল্ড থিওরি কেন ইম্পর্টেন্ট, যখন এই চ্যাপ্টার পড়াবো তখন নিজেরাই বুঝতে পারবে, কিন্তু সিএফটিটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি, কিন্তু সিএফটি দিয়ে এই যে কালার, ম্যাগনেটিক প্রপার্টি, এই সমস্ত কিছু বলতে গেলে, বা কোনটা হাই স্পিন, কোনটা লো স্পিন, এগুলো জাজমেন্ট সমস্ত কিছু কিন্তু সিএফটি বেসিসে করা হয়। এবং এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিএফএসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। নেক্সট ওয়ান ইজ স্ট্রাকচারাল আইসোমেরিজম। দিস ওয়ান ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, শুধু এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আদার্স যে সমস্ত পরীক্ষা আছে, সে জেনপাস হোক, ডাব্লিউবিজেই হোক, জেই মেন্স হোক, নিট হোক, সমস্ত কিছুতে কিন্তু এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতো বা আসে এখন। নেক্সট ওয়ান ইজ স্টিরিও আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম এবং স্টিরিও আইসোমেরিজম। অ্যানাদার ওয়ান পার্ট ইজ ইম্পর্টেন্স, কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কোথায় কি ইউজ হয়, এই সমস্ত কিছু। এই টপিকটার থেকেও মোটামুটি 5 মার্কের কোশ্চেন এখানে আসবে, মানে 5 নম্বরের ওয়েটেজ এখানে দেওয়া আছে। এতটুকু পর্যন্ত আমাদের তাহলে কি গেল, ইনঅর্গানিক কেমিস্ট্রি গেল। তাহলে আমরা প্রথম দুটো পার্ট দেখলাম ফিজিক্যাল কেমিস্ট্রির, পরের দুটো পার্ট দেখলাম ইনঅর্গানিক কেমিস্ট্রির। এইবার লাস্ট যে দুটো ইউনিট আমাদের আছে, ইউনিট 5 and 6, দিস বিলংস টু অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এখানে কোনটা আমাদের আছে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে আগের সিলেবাস অনুযায়ীও সম্ভবত 5 মার্কই ছিল, এখনকার সিলেবাসেও এখানে 5 মার্ক দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে আমাদের অ্যালডিহাইড, কিটোন, এদের যেটা নোমেনক্লেচার, তারপরে হচ্ছে এদের যে বিভিন্ন মেথডস অফ প্রিপারেশন, তাদের কেমিক্যাল প্রপার্টিজ এবং মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা মেকানিজমটা, এবং তাদের রিঅ্যাক্টিভিটি, তাদের রিয়াকশন, এই সমস্ত কিছু এখানে দেখতে হবে। দেখো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন আমাদের রিজন টাইপের কোশ্চেন, মানে যেটা কজ অ্যান্ড এফেক্ট, এই টাইপের কোশ্চেন যেমন আসে, ঠিক সেরকমই আমাদের রিয়াকশন রিলেটেড কিন্তু কোশ্চেন, যে কোনো কোশ্চেনই আসতে পারে। ঠিক আছে, যে এরকম কিছু নয় যে এইটার মধ্যে তো মেকানিজম ছিল কি ছিল না, সেটা না, সিলেবাসে এটাই দেওয়া আছে। আশা রাখা যায় যে এখান থেকে সিলেবাস ওরিয়েন্টেড প্রশ্নই সবসময় আসবে, কিন্তু এন্ট্রান্সের জায়গায় কিন্তু একটু আলাদা হয়ে যায় ব্যাপারগুলো। কাজেই এইটা যখন চ্যাপ্টারটা ফোকাস করবে, তখন প্রচুর পরিমাণে অর্গানিক প্র্যাকটিস করতে হবে। অর্গানিক ক্ষেত্রে সিলেবাসটা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। যত অর্গানিকে প্র্যাকটিস করবে, তত অর্গানিক পরীক্ষায় ভালো করে দিয়ে আসতে পারবে। ঠিক একই রকম ফিজিক্যালের ক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম যত প্র্যাকটিস করবে, তত পরীক্ষায় সেগুলোকে ঠিকঠাক মতন করে আসতে পারবে। আরেকটা জিনিস, এই ফিজিক্যালের নিউমেরিক্যাল প্রবলেম হোক বা অর্গানিকের রিয়াকশন হোক, যদি কেউ ঠিকঠাক পরীক্ষায় করে দিয়ে আসতে পারে, মেকানিজম যদি চায়, মেকানিজমের ক্ষেত্রে একদম প্রপার যা মেকানিজম যেভাবে দেওয়া থাকে সেইভাবেই,
তাহলে কিন্তু এখানে ফুল মার্কসই পাওয়া যায়। এটা কিন্তু অনেকটা ওই আমরা যেরকম বলে থাকি আর কি অঙ্কে, ঠিক করলে পুরোই মার্কস পাওয়া যাবে, ভুল করলে পরে 0। এইখানেও কিন্তু অনেকটাই সেরকম। নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই দুটোই আমাদের কার্বনিল গ্রুপের মধ্যে বিলং করে। এদেরও একই রকম মেথডস অফ প্রিপারেশন, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, ইউজেস, এসব। মানে মোদ্দা কথা হচ্ছে এখানে রিয়াকশন তোমাকে প্রচুর পরিমাণে করতে হবে, সেটা প্রিপারেশনের রিয়াকশন হোক বা এমনি কেমিক্যাল প্রপার্টিজের রিয়াকশন। Another one topic is compounds containing nitrogen. এখানে আমাদের নাইট্রো কম্পাউন্ড থাকবে, কিছু আমাদের সায়ানো কম্পাউন্ড থাকবে, অ্যামিন থাকবে, যে আছে নাইট্রো কম্পাউন্ড, অ্যামিন, সায়ানাইড, আইসোসায়ানাইড, প্রত্যেকটারই ভাগ ভাগ করা আছে। এদেরও প্রিপারেশন, এদেরও রিয়াকশন। এদের আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এখানে হয়তো কিছু জায়গায় মেনশন করা আছে, কিছু জায়গায় নেই, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন থেকে কিন্তু আগেও প্রচুর প্রশ্ন আসতো, মাঝে মধ্যেই এইচএস পরীক্ষায় প্রশ্ন আসতো, এখনো কিন্তু এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্টই থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস, এবং এইখান থেকে আমাদের আসছে হচ্ছে 7 মাস। তার মানে অর্গানিকের পোর্শনের থেকে আমাদের টোটাল হয়ে গেল কিন্তু 7 5 12। আমাদের ইনঅর্গানিক এখানে 5 ছিল, এখানে 6, অর্থাৎ ইনঅর্গানিকের যদি আমি হিসাব করি দুটো মিলে আমাদের টোটাল 11, আর আমাদের ফিজিক্যালের ক্ষেত্রে এই দুটো মিলে টোটাল 12। তাহলে 12 12 24 আর 11 তো 35 টোটাল। এই হচ্ছে আমাদের ফুল মার্কস 35। তার মানে এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার আমরা বুঝতে পারলাম, যে আমাদের যদি মোটামুটি একটা র্যাঙ্কে মার্কস করতে হয়, মানে নাম্বার পেতে হয়, তাহলে আমাদের কিন্তু খুব ভালো করে ফিজিক্যালের পোর্শন এবং খুব ভালো করে অর্গানিকের পোর্শনটাকে কমপ্লিট করতে হবে। কারণ এইখানেই কিন্তু প্রায় 12, ওখানেও 12, 24 মার্কস, 35-এর মধ্যে 24 মার্কস কিন্তু আমাদের এখানেই রয়েছে। আর একটা যেটা হচ্ছে ইনঅর্গানিকের ক্ষেত্রে আমাদের 11 মার্কস এখানে ক্যারি করবে, ঠিক আছে? কাজে কিন্তু এর মধ্যে আমাদের তাহলে বেশি গুরুত্ব দিতে হবে ফিজিক্যাল এবং অর্গানিক, এবং এই দুটোতে কিন্তু মার্কসও বেশি ওঠে, সেটা মাথায় রাখা উচিত। আর একটা যেটা, সেটা হচ্ছে ইনঅর্গানিকটাকেও আমাদের সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, আজকের জন্য আমাদের এই সিলেবাস ডিসকাশনটাই এই ক্লাসে আমাদের রইল। নেক্সট ক্লাস থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলসে কভার করব। থ্যাংক ইউ।